নির্বিঘ্নেই চলছে এসএসসি ও সমমান পরীক্ষা। গতবারের চেয়ে 1 লাখ পরীক্ষার্থী কমেছে। 2 মাসে ফলাফল প্রকাশ জানালেন শিক্ষা উপদেষ্টা। পরিকল্পনাটা করা সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মের মধ্যে অগ্রগতি জানানোর নির্দেশ। ট্রাম্পের শুল্ক স্থগিতের আদেশের পর ফের চাঙ্গা যুক্তরাষ্ট্র সহ এশিয়ার শেয়ার বাজার। মার্কিন পণ্যে চীনের 84% শুল্ক কার্যকর। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট। রাজস্ব ক্ষতি রোধে নীতিমালা সংশোধনে এনবিআরকে চিঠি। এবং 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণ বিধি না মানায় ঝুঁকিতে বড় সংখ্যা। বিল্ডিং এর যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,28,000, যা গতবারের চেয়ে প্রায় 1 লাখ কম। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা জানান, পরীক্ষার 2 মাসের মধ্যেই এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। এবার পরীক্ষা হচ্ছে পূর্ণ মান, সময় ও সিলেবাসে। 3 ঘন্টা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। এ তো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার মুহূর্ত। এমন সময় অভিভাবক মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভয় আশীর্বাদ। এভাবেই বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যানজটের সংখ্যা বিবেচনায় রেখে 2-3 ঘন্টা হাতে রেখেই কেন্দ্রে পৌঁছান অভিভাবক ও পরীক্ষার্থীরা। এরপরও যাদের কিছুটা দেরি হয়েছে তাদের কেউ কেউ যানজটে পড়েন ভোগান্তিতে। পরীক্ষা কেন্দ্র ও এর আশপাশে ব্যক্তিগত গাড়ির কারণে এই যানজট, তাই ক্ষোভও ঝাড়েন অনেক অভিভাবক। মিনিমাম 1.5 ঘন্টা আগে বাসা থেকে বের হচ্ছি, তারপরেও যানজট ছিল। মানে আইডিয়াল স্কুল থেকে আমরা মতিঝিল দিয়ে আসছি, আইডিয়াল স্কুল থেকে মনে করেন ওখানে রিক্সা থামিয়ে দিয়ে তারপর হেঁটে হেঁটে আসা লাগছে এই পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ব্যক্তিগত প্রাইভেট গাড়িগুলা 2-3টা সারিতে রাখা হয়েছে। এই গাড়িগুলো যদি রাখা না হয় পরীক্ষা কেন্দ্রের আশপাশের অবস্থা খুব বেশি একটা খারাপ হবে না। গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে এবার। সারা দেশে 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,970 পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের 3,715টি কেন্দ্রে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন শিক্ষা উপদেষ্টা আসেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত, আর 15 থেকে 22 মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর দিন 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফরহাদ বিন নূর, এখন ঢাকা। দর্শক, আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই বছর 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষাতে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরও খোঁজখবর রাখতে আমাদের সঙ্গে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। তবে শুরুতেই চলে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, আপনার থেকে জানতে চাই যে পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে কি বলছেন অভিভাবকরা, আর এই মুহূর্তের বর্তমান পরিবেশটাই বা কেমন দেখতে পাচ্ছেন সেখানকার? অনেক আমরা দেখলাম যে একটু আগেও এই কেন্দ্রে
শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, তিনি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সুষ্ঠুভাবেই সব জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো রকমের ঝামেলা হয়েছে এরকমটি তিনি জানেন না, বা এখন পর্যন্ত কোথাও ঝামেলা হয়নি, সব জায়গায় সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং তিনি প্রত্যাশা করেছেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত শান্তি শৃঙ্খলার সাথেই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, অভিভাবকরাও পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন। তবে রাস্তায় পরীক্ষা কেন্দ্রে আসার সময় যে যানজটের কিছুটা কেউ যানজটের কথা বলেছেন এবং আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্র এবং এর আশপাশের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত গাড়ি পার্কিং করবার কারণেও কিন্তু অনেকটাই যানজট সৃষ্টি হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে আমরা ক্ষোভও ঝাড়তে দেখেছি। এছাড়া আরেকটা বিষয় একটু বলতেই হয় যে আমরা দেখেছি এবার যারা এসএসসি পরীক্ষায় অংশ নিল এতে এদের সংখ্যাটা কিন্তু গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী কিন্তু এবার পরীক্ষায় কম অংশ নিচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে এবার পরীক্ষায় অংশ নিয়েছে 19,28,000 পরীক্ষার্থী, যেটা গতবারের চেয়ে 1 লাখ পরীক্ষার্থী কম। আমরা দেখেছি যে বিগত 5 বছরে এই ব্যাচটিতে প্রায় কয়েক লাখ শিক্ষার্থী কিন্তু কমে গিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আস্তে আস্তে। সে কারণে কিন্তু এবার আমরা দেখেছি যে প্রায় 1 লাখ শিক্ষার্থী এখানে কমেছে এবং সারা দেশের প্রায় 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এতে অংশ নিচ্ছেন এবং 11টি শিক্ষা বোর্ডের সারা দেশে 3,715টি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং একটা বিষয় বলতে হয়, এবার কিন্তু আমরা দেখছি যে ছেলেদের চেয়ে অর্থাৎ ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা কিন্তু 5,000-এর চেয়েও বেশি ছাত্রী এখানে অংশ নিয়েছেন। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এবার যেহেতু ফেব্রুয়ারি প্রতি বছর যেহেতু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা না হয়ে রোজার মাসের কারণে এবার 1 মাস পিছিয়েছে। এবং আরেকটি ছোট্ট করে বিষয় বলতে চাই যে এবার কিন্তু গতবার থেকে করোনার পর থেকে গতবারের আগ পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, তবে গতবার থেকে এবার পূর্ণ মান, পূর্ণ সিলেবাস এবং পূর্ণ সময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মতিঝিল থেকে এসএসসির পরীক্ষার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, পরীক্ষা তো চলছে, 3 ঘন্টার পরীক্ষা, তো জানাবেন যে সমস্ত অভিভাবকেরা বাইরে অপেক্ষা করছেন তাদের উৎকণ্ঠাটা কেমন এবং পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত বা কি জানতে পেরেছেন আপনি? অনেক নিঃসন্দেহে আসলে 3 ঘন্টার পরীক্ষা। আজকে কিন্তু ঢাকায় 33 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে গরম। সেক্ষেত্রে আসলে 3 ঘন্টা পরীক্ষার জন্য আসলে অপেক্ষা করা এটা আসলে অনেক বেশি কঠিন। তবে যারা এসেছেন অভিভাবক তারা কিন্তু অনেক স্বস্তির সাথে, তারা কিন্তু অনেক ধৈর্যের সাথে আসলে অপেক্ষা করছেন তার প্রিয় সন্তান বা কেউ এসছেন তার প্রিয় ভাইটিকে নিয়ে, তারা কিন্তু অপেক্ষা করছেন যে ভেতরে থেকে যখন তার প্রিয় ভাই বা তার সন্তান যখন বের হবেন হাসি মুখে, নিশ্চয়ই তাদের ভালো লাগা সেখানে, সেই জন্যই তারা অপেক্ষা করছেন। আমরা এখানে এসেছি, আমরা এর আগে ছিলাম আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে, সেখান থেকে আসার পথে আমাদের চোখে কিন্তু কোনো জ্যাম চোখে পড়েনি এবং এখানে আসার পর আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি যে যারা যখন সকালবেলা পরীক্ষা কেন্দ্রে এসেছেন তাদের চোখে বা তারা আসলে জ্যামজটে আটকা পড়েছিলেন কিনা, যেহেতু আজকে সাপ্তাহিক কার্য দিবসের শেষ দিন বৃহস্পতিবার, সেক্ষেত্রে আসলে জ্যামটা তুলনামূলক একটু বেশি চোখে পড়ে, বেশি পড়ে। সেক্ষেত্রে আসলে আজকে তারা পরীক্ষার দিনও আসলে তেমন জ্যামজট পড়েনি, খুব স্বাভাবিকভাবেই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। আমার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন এখানেও আসলে গাড়ি চলছে, রিক্সা চলছে, তবে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তেজগাঁও উচ্চ বিদ্যালয়, এখানে আছে সরকারি বিজ্ঞান স্কুল, আর ছাড়াও আরও 4টি কেন্দ্র কিন্তু এখানে তেজগাঁর মধ্যে আছে। সেক্ষেত্রে আসলে খুব শৃঙ্খল পরিবেশে আসলে পরীক্ষা চলছে। আর মাত্র 1 ঘন্টা সময় আছে, সে 1 ঘন্টাও আসলে খুব নির্বিঘ্নে কেটে যাবে, এটাই আশা করছেন অভিভাবকরা। এবং বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে, যেহেতু তার প্রিয় সন্তানটিও আসলে ভালোভাবে সহজ প্রশ্ন পর্ব আশা করছেন অভিভাবকরা যে খুব সহজভাবে খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে তার প্রিয় সন্তানটি বের হবে পরীক্ষা কেন্দ্র থেকে। অনেক আজ থেকে শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের পাশাপাশি কঠিন পরীক্ষায় অংশ নিচ্ছে, অপেক্ষার প্রহরে অংশ নিচ্ছে অভিভাবকরাও। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফরাদ বিন নূর এবং শরীফ রওশন।
মার্কিন শুল্কারোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর চীন ছাড়া এশিয়া ও মার্কিন শেয়ার বাজারে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম। ট্রাম্প জানান, বিভিন্ন দেশ আলোচনা করার অনুরোধে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে বৈশ্বিক মন্দার শঙ্কা এখনও কাটেনি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একাই নাচাচ্ছেন গোটা বিশ্ব অর্থনীতিকে। 70টির বেশি দেশের উপর সম্পূরক শুল্ক ধার্য করে অস্থির করে তোলেন বিশ্ববাজার। শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই স্থগিতাদেশ দেন তিনি। এতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। বাংলাদেশ সহ 70টির বেশি দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক আপাতত 3 মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময় আমদানি পণ্যের ন্যূনতম 10% শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাণিজ্য ও শুল্ক বাধা নিরসনে আলোচনার অনুরোধ জানানোই আপাতত স্থগিতের নির্দেশ দেন তিনি। তবে এখনও বরফ গলেনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে। সবার জন্য শুল্ক স্থগিত করলেও চীনের উপর কয়েক দফায় বাড়িয়ে 125% নিয়ে গেছেন ট্রাম্প। জবাবে চীনও 2 দফায় মার্কিন পণ্যে 84% শুল্ক ধার্য করেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 2 দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। ট্রাম্পের স্থগিতাদেশের পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী মার্কিন শেয়ার বাজার। স্বস্তি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের S&P 500 শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 9.5%, যা 2008 সালের পর রেকর্ড। 12% উন্নতি নিয়ে ইতিহাসের দ্বিতীয় সেরা দিন পার করল নাসদাক। এছাড়া ডাও জোন্সের শেয়ারও ছিল আকাশচুম্বী। এদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারেও গতি ফিরেছে। জাপানের শেয়ার দর বেড়েছে 8%-এর বেশি। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও চাঙা। এদিকে চীনা স্টকগুলোর উপর কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা। তাই খুব একটা বাড়েনি চীনের শেয়ার দর। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে 4.5%-এর বেশি, যা শুল্ক কার্যকরে 2021 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দামও বেড়েছে 3%। বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের মূল্য। আর বিদেশি মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের মুদ্রাও আগের অবস্থানে ফিরে আসছে। একদিনের ব্যবধানে মার্কিন ডলারের মান বেড়েছে 4.47%। বিশেষজ্ঞদের মতে চলমান অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তিতে ফিরেছেন বিনিয়োগকারীরা। 3 মাসের স্থগিতাদেশ বাজারকে স্থিতিশীল করলেও মন্দার শঙ্কা থাকবে। এদিকে বৈশ্বিক মন্দা নিয়ে জেপি মর্গানের পূর্বাভাস 60% থেকে কমিয়ে 40%-এ আনা হয়েছে। তবে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরেই বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়বে বলে ধারণা সংস্থাটির। তানভীর জনি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের 104% শুল্কের জবাবে 84% শুল্ক কার্যকর করল চীন। 2 দেশের এই পাল্টাপাল্টি শুল্কারোপে প্রসারিত হল বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুক্ত বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্কার নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে চীন। আর চীনা নাগরিকরা বলছেন, বাণিজ্য যুদ্ধে চীনের সঙ্গে টিকতেই নাকি পারবে না যুক্তরাষ্ট্র। এ যেন এক মুক্ত বাণিজ্য যুদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। হুট করেই মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে তা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রায় সব দেশের উপর শুল্ক আরোপ করলেও তা স্থগিত করে সবাইকে একটা সুযোগ দিয়েছে ওয়াশিংটন। তবে চীনের ক্ষেত্রে দিন দিন ক্ষিপ্ত হচ্ছেন ট্রাম্প। শুল্কযুদ্ধ এখন রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র বনাম চীনের যুদ্ধে। 2 দেশই একে অপরের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতায় নামে। কয়েক দফায় চীনের উপর শুল্ক বাড়িয়ে 125%-এ নিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে চীনও দফায় দফায় সব ধরনের মার্কিন পণ্যে প্রতিশোধমূলক 84% শুল্ক ধার্য করে। এতেই অস্থির হয়ে ওঠে বিশ্ববাজার। আইফোন থেকে শিশুদের খেলনা যুক্তরাষ্ট্রে সবই সরবরাহ করে চীন। সমস্ত মার্কিন আমদানির প্রায় 14% চীনের বাজার। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সম্মান দেখায়নি বেইজিং, এই জন্য তাদেরকে এই শুল্কের বোঝা বইতে হবে। এদিকে চীন বলছে, নিজেদের স্বার্থ রক্ষায় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে তারা। বিশ্ব বাণিজ্য সংস্থার সব নিয়মকানুনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ চীন। এছাড়া মুক্ত বাণিজ্য নীতির সব ধরনের ব্যবস্থা মেনে চলারও অঙ্গীকার করেছে দেশটি। চীনের অভিযোগ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সব দেশের উপর অন্যায্য শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের বাসিন্দারা বলছেন,
বাণিজ্য যুদ্ধে চীনের সঙ্গে টিকতে পারবে না যুক্তরাষ্ট্র। অনেক ক্ষেত্রেই মার্কিন বাজারকে চীনের কাছে আসতে হবে। তানভীর জানি, এখন বিশ্ব। এখন ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা এবং পুতুলের নাম তো জানলাম, এছাড়া যে 16 জন আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা আছেন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক যে মামলাটি আসলে দায়ের করা হয়েছিল, দুদক দায়ের করেছিল এই যে গত এবছরেরই জানুয়ারিতে এই মামলাটি দায়ের করা হয়েছিল 12 জানুয়ারি। অর্থাৎ এই রাজুকের যে প্লট বরাদ্দের যে দুর্নীতি করে তারা প্লট বরাদ্দ নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে আসলে মূলত এই প্লটটি বরাদ্দ নেওয়া হয়, যেটি ক্ষমতার অপব্যবহার করে নেওয়া হয়েছে বলে মূলত এই মামলাটিতে দেখানো হয়েছে বা এজাহারে বলা হয়েছে। এই মামলাটিতে এই যে মার্চের 10 তারিখে মামলাটির একটি এই অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। সেখানে 18 জনকে এই আসামি করা হয় এবং 18 জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়। সেটি মূলত আজকে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও যে বাকি 16 জনের মধ্যে উল্লেখযোগ্য যে নামগুলো, সেটি রাজুকের কর্মকর্তা যেমন রয়েছে, সেখানে গণপূর্ত যে অধিদপ্তর রয়েছে সেখানেরও সচিব রয়েছেন, উপসচিব রয়েছেন, এরকম আমরা 16 জনের নাম দেখেছি এই লিস্টে রয়েছে। মূলত আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই মামলাটি যে করা হয়েছে বা এই মামলায় যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার আইনি প্রক্রিয়াটা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে রাজুকের যে বরাদ্দকৃত প্লট, তাদের ধানমন্ডিতে একটি প্লট তাদের নামে রয়েছে। অর্থাৎ রাজুকের কোনো প্লট পেতে হলে একটি প্লট থাকলে আরেকটি প্লট নিয়ে তারা আবেদন করতে পারবে না প্লট বরাদ্দ নেওয়ার জন্য, বা আবাসন প্রকল্প বা আবাসনের সুবিধা নেওয়ার জন্য আরেকটি আবেদন তারা করতে পারবে না। অর্থাৎ ধানমন্ডিতে যেহেতু তাদের নামে একটি বাসা রয়েছে বা প্লট রয়েছে, সেক্ষেত্রে তারা এই তথ্যটি গোপন করেছেন। গোপন করেই তারা আসলে মূলত এই রাজুকের আরেকটি প্লটের আবেদন করেছেন এবং সেখানে রাজুকের আরেকটি প্লট অর্থাৎ এই যে পূবাচল থেকে তারা প্লট নিয়েছেন, সেটি মূলত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মূলত সেখানে এই প্লটটি নেওয়া হয়েছিল। অর্থাৎ এই মামলাটি দুদক করেছে, এই যে দুর্নীতি করেছেন তারা, ক্ষমতার অপব্যবহার করে যে প্লটটি তারা দখল করেছেন বা তারা পেয়েছেন, সেটি আসলে এই যে প্লট বরাদ্দ নীতিমালা রয়েছে রাজুকে, সেটি লঙ্ঘন হয়েছে বলে এজাহারে দেখেছি। এবং এই মামলায় প্রধান আসামি কিন্তু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং দ্বিতীয় আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আদালত আজকে বলেছেন যে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানার পরবর্তী তারিখ কিন্তু রয়েছে আগামী মাসেও তাদেরকে এই মামলার পরবর্তী নির্ধারিত তারিখ রয়েছে। এবং বলা হয়েছিল এই মামলায় দেখেছি আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, দুদকের আইনজীবীরা বলেছেন যে 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছেন, তারপর কিন্তু একে একে তার বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি, তার পরিবারের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি, সেই তথ্যগুলো আসতে শুরু করে। পরবর্তীতে এই বছরের জানুয়ারির 12 তারিখে মামলা দায়ের করেছিলেন দুদক তাদের বিরুদ্ধে। অর্থাৎ 16 জন সাক্ষী রয়েছেন এই মামলাতে, আর 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজকে জারি করা হয়েছে এই ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। রাজুকের প্লট দুর্নীতির মামলা শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এ বিষয়ে সবশেষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দর্শক, এখন ঢাকায় সময় হলো একটা ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন ঢাকা। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডের আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম নিলামে 8টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছে। আর এই অবস্থায় নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় এই সমস্ত গাড়ি নিলামে তোলা হলে রাজস্ব হারানোর একটা বড় শঙ্কা দেখছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা সেলিম।
প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও 8টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ 2 এমপির 9 কোটি টাকা মূল্যের এক একটি গাড়ির দাম উঠেছে মাত্র 1 লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে 5 লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের 1%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন 30 লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র 3.10%। 2022 সালে জারি করা এনবিআর-এর সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে 1 লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় 24 এমপির গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে এনবিআর-এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা, বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা, মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। 2 কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিট করছে, পরেরবার 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রথম বিট থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক, 20%, 30% কভার না করে কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক 24 এমপির 300 কোটি টাকা মূল্যের 24টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর-এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা বাতিল হয়েছে, আর এতে করে রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে বাংলাদেশ লাভবানই হবে বলে মত তাদের। তবে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে হলে দিল্লির বিমানবন্দরের তুলনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খরচ আরও কমানোর তাগিদ দিচ্ছেন তারা। আর অন্যথায় এই সুযোগ চলে যেতে পারে মালদ্বীপের কাছে। তবে রপ্তানি ক্ষতিগ্রস্ত না হলেও সিদ্ধান্ত বাতিলের আগে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করা দরকার ছিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ। এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক। তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এই গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য? চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতার বিষয়টি বেশ পুরনো। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজের সেবার মানও প্রশ্নাতীত নয়। 20 বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে 3 গুণ। অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময়ক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে রুট ছিল মালদ্বীপ। তবে 2020 সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট, যেখানে ঢাকার চেয়ে কেজি প্রতি খরচ কম প্রায় $1। গত মঙ্গলবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে। তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ। না, প্রথমত হলো যে আমাদের যে ল্যান্ড সি এয়ার যে আমরা গুডসগুলো পাঠাই দিল্লি থ্রুতে প্রধানত ভারতের,
এখানে এই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না, কারণ নর্মালি খুব বেশি ফাস্ট ফ্যাশন যেগুলো থাকে বা বায়ারদের যে রিকোয়ারমেন্টে খুব জলদি যে কোর্সগুলো লাগে সেগুলোই সাধারণত তারা এয়ারের মাধ্যমে নেয়। এদিকে 2015 সালে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা। আমি আসলে অর্থনীতিতে জিদাজিদি বা রাগারাগি এটা আমাদের আসলে কাম্য নয়। আমরা যদি মনে করি যে আমাদের চিটাং পোর্ট এখানে রেভিনিউ আর্ন করতেছে, মংলা পোর্ট রেভিনিউ আর্ন করতেছে এবং আমাদের দেশীয় শিল্পের কোনো ক্ষতি হচ্ছে না, অবশ্যই আমরা রেভিনিউ আর্ন করব। তারা ভুল করলে আমাদের ভুল করার দরকার নেই, বরং তারা বন্ধ করবে আমরা খুলবো। নেপাল ও ভুটান যেহেতু এ সিদ্ধান্তের বাইরে, তাই বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মত অর্থনীতিবিদদের। তবে এটি বাতিলের আগে বাংলাদেশের সাথে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন তারা। কলকাতা বন্দর ব্যবহার করে, এয়ারপোর্ট ব্যবহার করে আমরা বহির্বিশ্বের দেশগুলোতে পণ্য রপ্তানি করতে পারতাম। সেই সুবিধাটি বন্ধ হওয়ার ফলে যেটি হবে যে এখন বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে হয়তো পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে হয়তো মূল্যটিও বেশি বা এয়ার কার্গোর ক্ষেত্রে মূল্যটি হয়তো বৃদ্ধি পাবে। তবে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক এই প্রতিক্রিয়াটি সীমিত হলেও সিদ্ধান্তটি আমাদেরকে কিছুটা বেশ কিছুটা হতবাক করেছে এরকম একটি সিদ্ধান্ত নেবার ফলে। বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের 10 থেকে 12% রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দেখছেন এখন ঢাকা। বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বেনাপোল বন্দরের রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ঢাকায় ফেরত নিয়ে যায় রপ্তানিকারক। এ নিয়ে বিস্তারিত জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, এতে করে বন্দরে আপাতপক্ষে কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? আসলে যে সুবিধাটা ছিল সেটি বন্ধ হওয়ার ফলে এই যে বন্দর রয়েছে বেনাপোল স্থল বন্দর, এই বন্দর দিয়ে অন্য দেশে যে মালামাল যার কথা রয়েছে সেগুলো কিন্তু যাবে না, এমনটি জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং এই ফলে এখান থেকে যে মালামাল যেত, সেই যে রেভিনিউ পেত সরকার, সেই রেভিনিউ থেকে একদিকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, পাশাপাশি যে পণ্যগুলো আমদানি করা হতো সেই পণ্য আমদানি থেকে যে সুবিধা পেত বাংলাদেশ, সেই সুবিধাটা কিন্তু এখানে পাবে না। আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু দেশের বৃহত্তর যে স্থল বন্দর রয়েছে বেনাপোল স্থল বন্দর, এই বন্দর দিয়ে বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হয়। এর আগে থেকে আমরা দেখেছি যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু কম হয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি আগের তুলনায় কিন্তু কমে রয়েছে। সেক্ষেত্রে এই যে যে সুবিধাটা বন্ধ করলো ভারত, এর ফলে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, বিশেষ করে আমদানির ক্ষেত্রে, যে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সুবিধাটা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। এই যে পণ্যগুলো যে বিশেষ করে আমরা দেখেছি যে গতকালকে 4টি গাড়ি পর্যন্ত তারা ফেরত পাঠিয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু এখানে নাই। অর্থাৎ যে প্রভাব শুধুমাত্র যে রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে, সেক্ষেত্রে দৃশ্যমান প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তবে অদৃশ্যমান যে প্রভাব সেটি কিন্তু রয়েছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যারা আমদানিকারকরা রয়েছে তাদের সাথে কথা বলি, তারা বলছেন যে এই সুবিধাটা তারা পেত বিশেষ করে যাতায়াতের সুবিধা এবং ওই দেশে যে পণ্য পাঠানোর ক্ষেত্রে যে সুবিধা পেত, যে যাতায়াত খরচ সেটি কম হতো। এখন অন্যভাবে পাঠাতে গেলে সেই যাতায়াত খরচটা কিন্তু বেশি পড়বে এবং যে রপ্তানি খরচ সেটিও বেশি পড়বে। ফলে তারা কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এর প্রভাব পড়বে এবং পরোক্ষভাবে সরকার অর্থাৎ রেভিনিউ থেকে বঞ্চিত হবে। সব মিলে বাংলাদেশের মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন, আমদানিকারক রয়েছেন, তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায়ে যদি কথা বলে এই সুবিধাটা আবার আসতো তাহলে তাদের জন্য সুবিধা হতো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও তার প্রভাব নিয়ে সবশেষ জানাচ্ছেন বেনাপোল স্থলবন্দর থেকে সহকর্মী রিপন হোসেন। দর্শক, এখন সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আরেকবার। আপনারা দেখছেন এখন ঢাকা।
ফের পেছালো বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় প্রায় ৩০০ আসামির জামিনের বিষয়ে আদেশ। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে মামলাটির পূর্ব নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশের জন্য দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। সকালে কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আনা হয়েছিল অস্থায়ী আদালতে। তবে বিচারক শারীরিকভাবে অসুস্থ থাকায় এই দিনের সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশ স্থগিত রাখা হয়েছে বলে জানান বিডিআর মামলা পরিচালনাকারী আইনজীবীরা। এ সময় আসামিদের আইনজীবীরা বলেন, বারবার এই যে জামিনের আদেশ পিছিয়ে নির্দোষ বিডিআর সদস্যদের প্রতি অন্যায় করা হচ্ছে। প্রতিটা আসামির নামই সুস্পষ্টভাবে আসছে যে তারা এই বিডিআর বিদ্রোহের সাথে সম্পূর্ণভাবে সরাসরিভাবে জড়িত ছিল। যেহেতু এখানের মধ্যে আমরা এখানে নতুনভাবে করা হচ্ছে যে বিষয়টি, সেহেতু এটা সময়ের ব্যাপার। আমরা চেষ্টা করব দ্রুততার সহিত সাক্ষ্যগুলি শেষ করার জন্য। পরিবর্তিত সরকারের বর্তমান অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এখন বোধহয় অন্তত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, একটা ন্যায় বিচার বোধহয় আমরা হয়তো পাবো। কিন্তু এখন দেখতেছি যে দিনে দিনে প্রহসনের মাত্রাটা আরো বেড়ে গেছে। ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, রাজধানীতে কখনো 7 মাত্রার ভূমিকম্প হলে 40% ভবন ধসে যেতে পারে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, ভবনের নির্মাণ বিধি না মানা ও ঘনবসতিপূর্ণ হওয়ার কারণেই বড় ধরনের ঝুঁকির শঙ্কায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে ঝুঁকি এড়াতে শিগগিরই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় হাতে নেওয়া যে সমস্ত পরিকল্পনাগুলো তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। সাজিদ আরাফাত জানাচ্ছেন বাকিটা। ভূমিকম্পের এই ভয়াবহ দৃশ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের। স্মরণকালের ভয়াবহ 7.7 মাত্রার কম্পনে গেল 28 মার্চ ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বড় বড় অসংখ্য ভবন। নিহতের সংখ্যা ছাড়ায় 3000-এর বেশি। মিয়ানমারের সেদিনের ভূমিকম্পের আঁচ লেগেছিল বাংলাদেশেও। এর আগেও দেশে গেল কয়েক বছরে অনুভূত হয়েছে ছোট ছোট অসংখ্য ভূকম্পন। এতে শঙ্কা তৈরি হয়েছে বড় ভূমিকম্পের। সীমান্তে 3টি সক্রিয় টেকটোনিক প্লেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। এই অবস্থানের সাথে 100 বছরের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকা। সিলেট রিজনের এখানে একটা পসিবিলিটি আছে, এখানে যেহেতু ডাউকি ফল্ট, এখানে একটা বড় ফল্ট আছে। তো ওই ফল্ট লাইনগুলোতে হলেই কি আপনার শহরে চলে আসবে, সেটা ঢাকা চলে আসবে, যে কোনো শহরে আসবে, চিটাগং শহরে আসবে। অবশ্যই ভূমিকম্প ঝুঁকি আছে আমাদের, কেননা আমরা যেহেতু খুবই নিয়ার টেকটোনিক প্লেট বাউন্ডারি কাছে আছি, আমাদের এখানে সেটা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা বলছে, ডাউকি ফল্টের প্রভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাঙামাটি ও বান্দরবান জেলা। এর মধ্যে মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাটল হিসেবে ধরা হচ্ছে মধুপুর। 118 কিলোমিটার এই ফাটল সর্বোচ্চ 7.9 মাত্রার ভূকম্পন সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। রাজুক পরিচালিত একটি গবেষণায় বলা হচ্ছে, ঢাকা শহরে অন্তত 7 মাত্রার ভূমিকম্প হলে ধ্বংস হয়ে যেতে পারে এই শহরের প্রায় 40% ভবন। এছাড়া মৃত্যু ঘটতে পারে 2 থেকে 3 লক্ষাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পগুলো বড় একটি ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে। তবে বাস্তবিক অর্থে এটি ঠিক যে এই শহরের অবকাঠামো এত বড় ভূমিকম্প সহ্য করার উপযুক্ত নয়। নগরবিদরা বলছেন, ভৌগোলিক কারণে তো বটেই, অপরিকল্পিত নগরায়নও ভূমিকম্পে ভীতির অন্যতম কারণ। তাদের অভিযোগ, খাল বা জলাশয় ভরাট করে বিল্ডিং কোড না মেনেই রাজধানীতে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। ভালনারেবিলিটি তখনই তৈরি হয় যখন অনিরাপদ ভবন বানানো হয় এবং কোনো ধরনের সেফটি মেজার্স থাকে না। সামগ্রিকভাবে পরিকল্পনার ব্যর্থতা এবং বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। রাজুকের নাকের ডগা এগুলো হয়েছে। রাজুকে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সব দেখেও না দেখার ভান করেছে। ভূমিকম্প হলে কিন্তু সে প্ল্যানও শুনবে না, সে কোড মেনেছে কিনা শুনবে না, সে কিন্তু তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার পরিসংখ্যান বলছে, গেল 150 বছরে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটা ফের ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের প্রায় 6 কোটি মানুষ। ঝুঁকিতে আছে পাকা, আধা পাকা ঘরবাড়ি থেকে সেতুসহ বিভিন্ন অবকাঠামো।
সরকারের অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম তৈরি করতে হবে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ওভারকাম করতে হবে। আমি কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি বা আমি এই ক্ষয়ক্ষতি কমে আনতে পারি, এই নলেজটা যদি আমার থাকে এবং আমি আমার সাধারণের পিপলসের মধ্যে যদি আমি এটা ডিসমিনেট করতে পারি, তাহলে অনেকাংশে অনেক থেকে আমরা সেফ হতে পারি। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা করে ঢাকার বিল্ডিং কোড আইনকে শক্তিশালী করা সহ দুর্যোগ মোকাবিলা ও সম্পদ রক্ষায় সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। দেখছেন এখন ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে নোয়াখালী পৌর এলাকার ড্রেনগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে আছে। কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রতিনিয়তই খেসারত দিতে হচ্ছে পৌর বাসিন্দাদের। সামান্য একটু পানি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর যেখানে বাসা বাড়ি অফিস আদালত হয়ে পড়ে পানিবন্দী শত শত মানুষ। যদিও বরাবরের মতোই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছে প্রশাসন। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। বছর জুড়েই নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুরে জলাবদ্ধতা। বাড়ির বাসিন্দারা বলছেন, পৌরসভার ড্রেনের পানি তাদের বাড়ির উঠোনে জমে থাকে মাসের পর মাস। পচা পানির উৎকট গন্ধে ভোগান্তি পৌঁছে চরমে। টাউন অঞ্চলে কিন্তু এমন পরিবেশ কোথাও কিন্তু নাই, কিন্তু এগুলো নোটিস করার কিন্তু কেউই নেই আমাদের। যত বিল্ডিং এর বালি আছে সবকিছু হচ্ছে 10 ফুট ড্রেনের উপরে রাখে, তো ড্রেনের ওই যে বালিগুলো যখন ড্রেনের ভিতরে ঢুকে ড্রেনটা পুরোটাই ভরাট হয়ে যায়। আবর্জনা খুবই গন্ধ, আমরা ঘরে বাড়ি থাকতে পারতেছি না। আর ড্রেন সব পুরি ময়লা আসি একবারে আটকে যায়। নোয়াখালী পৌর এলাকার বেশিরভাগ স্থানে একই চিত্র। খালগুলো বেদখলে, ময়লা জমে ড্রেনগুলোতে বছরের পুরো সময়েই পানি চলাচল বন্ধ থাকে। কোথাও কোথাও ড্রেনের উপর মাটি জমে জন্মেছে আগাছাও। 2024 সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীবাসীকে বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ভুগতে হয়েছে 3 মাসের বেশি। এজন্য খাল ও ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের অভাবকে দুষছেন পৌরবাসী। নোয়াখালী অঞ্চলের মানুষ গতবার যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে একই অবস্থায় এখনও বিরাজমান আছে। যদি একই রকম বৃষ্টিপাত হয় তাহলে আমরা ধারণা করছি যে নোয়াখালীর ক্ষতি গতবারের চাইতে এর অনেক বেশি হবে। সরকারের যেই প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো যেন তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যেন সকলের সহযোগিতা নেয়, আমরা সেটাই কাম্য করছি। স্থানীয়দের দাবি, বর্ষা এলে পৌর কর্তৃপক্ষ লোক দেখানো পরিচ্ছন্নতার অভিযানে নামে, অথচ বাকিটা সময় এ নিয়ে কোনো কার্যক্রমই চোখে পড়ে না। পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার ও পারস্পরিক সংযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে, নইলে বর্ষায় ফের ভোগান্তি হবে বলে শঙ্কা স্থানীয়দের। এর আগেও আমাদের বন্যাতে সকল জায়গাতেও 2-1 দিনের মধ্যে পানি নেমে গেল, এই ড্রেনের ময়লার কারণে আমাদের পানিগুলো নামতে পারে নাই। আশা করব যে এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করিয়া পুরা নোয়াখালীতে টাউনের মধ্যে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে। নোয়াখালীর জলাবদ্ধতার বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কমিটি করে দেয়া হয়েছে, যার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। জলাবদ্ধতার জন্য আমরা ইতিপূর্বেই একটি কমিটি গঠন করেছিলাম, সে কমিটি কাজ করছে উপজেলা ভিত্তিক যে ড্রেন ব্যবস্থাপনা, সেখানেও আমরা সংশ্লিষ্ট যে স্থানীয় সরকার তাদেরকেও নির্দেশনা দিয়েছি, তারা যেন অতি সত্বর এই আগাম বর্ষা আসার পূর্বেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে। 1876 সালে প্রতিষ্ঠিত 17.11 বর্গ কিলোমিটার আয়তনের ক শ্রেণীর নোয়াখালী পৌরসভায় 13.16 কিলোমিটার সেকেন্ডারি ড্রেন, 32.86 কিলোমিটার টারশিয়ারি ড্রেন ও 17 কিলোমিটার খাল রয়েছে, যার বেশিরভাগই অবৈধ দখল আর পরিচর্যার অভাবে পানি চলাচল বন্ধ রয়েছে। এখন নোয়াখালী। এখন ঢাকায় নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন ঢাকা। ক্রিকেটারদের হুঁশিয়ারির পর এবার নড়ে চড়ে বসেছে ডিপিএল এর দল পার্টেক্স স্পোর্টিং এর ক্লাব কর্তারা। বৃহস্পতিবার ম্যাচের আগেই ক্রিকেটারদের 80% পারিশ্রমিক পরিশোধ করেছে ক্লাবটি। তবে ক্রিকেটারদের অভিযোগ, আন্দোলনে নেতৃত্ব দেয়া খেলোয়াড়দের একাদশের সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাহ। সেটা তুই জিজ্ঞেস কর।
মাঠে চলছে দলের খেলা, মাঠের বাইরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মুস্তাকিমের সাথে তর্কে মেতেছেন দলটির উইকেট কিপার ব্যাটার জসিম উদ্দিন। গাজী গ্রুপের বিপক্ষে একাদশে সুযোগ না মেলায় কোচের কাছে জসিমের প্রশ্ন, কি কারণে জায়গা হয়নি একাদশে। আমাকে বলছে ও বল গেট খেলে। বুধবার নতুন করে অস্থিরতা দেখা দেয় দেশের ঘরোয়া ক্রিকেটে। ডিপিএলে পারিশ্রমিক না মেলায় অনুশীলন বর্জন করেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবি বরাবর চিঠি দিয়ে ক্রিকেটাররা হুঁশিয়ারি দেন, অর্থ না পেলে বৃহস্পতিবারের ম্যাচে অংশ নেবে না কোনো ক্রিকেটার। ক্রিকেটারদের এমন দাবির মুখে পারিশ্রমিকের ৮০% পরিশোধ করেছে ক্লাবটির কর্তারা। তবে অভিযোগ আছে বুধবারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া ক্রিকেটারদের ছাড়াই গাজী গ্রুপের বিপক্ষে একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে সাব্বির রহমানের কাঁধে এতদিন দলটির অধিনায়কের দায়িত্ব থাকলেও বৃহস্পতিবারের ম্যাচে তা দেয়া হয়েছে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে। কোচের সাথে মনোমালিন্যের জেরেই নাকি অধিনায়কত্ব হারিয়েছেন সাব্বির, যে কারণে আগের ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। পারটেক্স কোচ আনোয়ারুল মুস্তাকিমি যেন দলটার অধিকাংশ ক্রিকেটারের কাছে চোখের বালি। রেদওয়ান শাওন, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বিঘ্নেই চলছে এসএসসি ও সমমান পরীক্ষা, গতবারের চেয়ে 1 লাখ শিক্ষার্থী কমেছে, 2 মাসে ফলাফল প্রকাশ, জানালেন শিক্ষা উপদেষ্টা। পরিকল্পনাটা করা সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 4 মের মধ্যে অগ্রগতি জানানোর নির্দেশ। ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশের পর ফের চাঙ্গা যুক্তরাষ্ট্র সহ এশিয়ার শেয়ার বাজার, মার্কিন পণ্যে চীনের 84% শুল্ক কার্যকর। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলামে নিয়ে সংকট, রাজস্ব ক্ষতি রোধে নীতিমালা সংশোধনে এনবিআরকে চিঠি। এবং 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা, নির্মাণবিধি না মানায় ঝুঁকির বড় শহরগুলো। বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।